সারাটা রাত তের নির্ঘুমে কেটেছে, বলা বাহুল্য জাঙ্কুকের জন্যই তার ঘুম উড়ে গেছে। রাতে পায়ের ব্যথায় জাঙ্কুকের জ্বর এসেছিল, যার জন্য তে জেগেছিল। সারাটা রাতই জাঙ্কুক ছটপট করে কাটিয়েছে পায়ের ব্যথায়, ভালো মতো নড়াচড়া করতেও পারেনি। জেগে থাকলে যে জাঙ্কুক কখনো টু শব্দ পর্যন্ত করে না, সে জাঙ্কুক ঘুমের ঘোরে শুধু চিৎকার চেঁচামেচি করেছে। তে জাঙ্কুকের এই অবস্থা দেখে নিজের ভেতরের অস্থিরতা টের পেয়েছে। সারাটা রাত জাঙ্কুকের সেবা করেছে সে, পাশে বসেছিল জাঙ্কুকের। ভোর রাতের দিকে জাঙ্কুকের জ্বর হালকা হলেও তে আর ঘুমায়নি। ফজরের নামাজ পড়েই ঘর থেকে বের হয়েছে। এত সকালে কেউ ঘুম থেকে না উঠায় তে নিজেই একজন কাজের লোককে ডেকে এনে হাতে হাতে দ্রুত কিছু হালকা খাবার চা বানিয়েছে। তারপর সেগুলো নিয়ে সরাসরি নিজেদের ঘরে এসেছে। তে সেই কাজের লোকের সাহায্যে সবটা আনে। জাঙ্কুক তখন গভীর ঘুমে মগ্ন। তে একবার জাঙ্কুকের দিকে তাকিয়ে তারপর সব জিনিসপত্র তার রুমে রাখলো। কাজের লোক তে আর জাঙ্কুকের দিকে বাঁকা চোখে তাকায়। তে খেয়াল করে ভ্রু কুঁচকে সেই মেয়েটার দিকে তাকাতেই কাজের লোক ভয়ে সেখান থেকে চলে যায়। তে সে কাজের লোকের যাওয়ার দিকে তাকিয়ে কিছুক্ষণ ভাবে, তারপর ঘরের দরজা বন্ধ করে জাঙ্কুকের পাশে বসে। দৃষ্টি এদিক ওদিক করে ইতস্তত মন নিয়ে জাঙ্কুকের গায়ে হালকা ধাক্কা দিয়ে ডাকে। কয়েকবার জাঙ্কুককে ডাকতেই জাঙ্কুক চোখ মেলে তাকায়। হুট করে ঘুম ভেঙে যাওয়ায় মাথাটা কিছুক্ষণ ঝিম মেরে থাকে জাঙ্কুকের। তে গলার স্বর নিচু করে বলে, উঠুন, হালকা খাবার খেয়ে আগে ওষুধটা খান। আপনার জ্বর একবার যাচ্ছে আবার আসছে, ওষুধ না খেলে তো কমবে না। জাঙ্কুক কিছুক্ষণ চুপ থেকে প্রথমে নিজেকে স্বাভাবিক করে, তারপর শোয়া থেকে না উঠেই অলস গলায় বলে, কটা বাজে? তে ঘাড় বাঁকিয়ে একবার দেয়াল ঘড়িতে সময় দেখে বলে, এই তো 7টা প্রায়। জাঙ্কুকের চোখ গোল গোল হয়ে যায়। ফ্যাল ফ্যাল করে তের দিকে তাকিয়ে কিছুক্ষণ থেকে পর্যবেক্ষণ করে, তারপর ভরাট কণ্ঠে বলে, এত সকালে কে খাইতে? তাছাড়া আমি এত সকালে খেতে পারি না। ওইগুলো বসে বসে তুমি খাও। তে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় জাঙ্কুকের দিকে। আর কোনো কথা ছাড়াই তে বিছানা থেকে উঠে গিয়ে খাবার নিয়ে এসে বিছানার ওপর রাখে। জাঙ্কুক কপাল কুঁচকে দেখতে থাকে তের কাণ্ড। তে জাঙ্কুককে অবাক করে দিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলল, জমিদার সাহেব উঠুন বলছি, আপনাকে এখনই উঠতে বলেছি আমি। এক্ষুনি উঠুন আর এগুলো খাবার শেষ করুন। ভালো মতো বলছি, মানে এগুলো এক্ষুনি শেষ করতে হবে। জাঙ্কুক তো অবাক হয়ে গেল। তের ধমকে সে ভয় পেয়েছে কম, অবাক হয়েছে বেশি। মনে মনে ভাবলো, এই মেয়ে আমাকে ধমকালো। অবাকতার রেশ ধরে অজান্তেই নিজের গায়ে নিজে চিমটি কাটলো জাঙ্কুক। সাথে সাথেই আহা বলে মুখ কুঁচকে নিল। তের দিকে গম্ভীর মুখে তাকিয়ে বলল, তুমি জীবন জাঙ্কুককে ধমকাচ্ছ? তোমার সাহস তো বেশ বেড়ে গেছে মনে হচ্ছে। তে তে তখন বলল, মনে হওয়ার কি আছে জমিদার সাহেব, আমার তো সাহস বেড়েছে। এবার চুপচাপ উঠুন আর এগুলো খেয়ে ওষুধ খান। তের স্বাভাবিক সাবলীল উত্তরে জাঙ্কুক ভীষণ রকম অবাক হয়, তবুও নিজের মুখে কোনো রকম অবাকতা প্রকাশ না করে ওঠার চেষ্টা করে। তে নিজে এগিয়ে যায়, জাঙ্কুকের পায়ের নিচের বালিশ ঠিক মতো দিয়ে তুলে বসায় জাঙ্কুককে। তে নিজ ইচ্ছায় জাঙ্কুককে স্পর্শ করায় জাঙ্কুক অবাকের 7ম পর্যায়ে চলে গেছে, তবুও কোনো রকম কথা বলে না জাঙ্কুক। তে নিজে থেকেই বলে, আগে তো ফ্রেশ হতে হবে জমিদার সাহেব, উঠুন। জাঙ্কুক বিনা বাক্যে তেকে ধরে বিছানা থেকে উঠে। যদিও এমন ভারী একটা মানুষের ভার তে সহজে রাখতে পারছিল না, তবুও সে কোনো রকম টু শব্দটিও করলো না। জাঙ্কুক নিজেও ভারটা কম দেওয়ার চেষ্টা করলো তের উপর। কোনো রকমের জাঙ্কুককে গোসলখানায় নিয়ে আগে ব্রাশ করিয়ে নিজেই মুখ ধুয়ে দিল তে। জাঙ্কুক এত বেশি অবাক যে তার মনে হচ্ছে যে কোনো সময় সে হার্ট অ্যাটাক করে মারাই যাবে। তে জাঙ্কুককে ফ্রেশ করিয়ে এনে বিছানায় বসায়, তারপর বড় বড় শ্বাস নিয়ে বলে, এত মোটু কেন আপনি জমিদার সাহেব? দেখলে তো এত ওজন আছে মনে হয় না। আপনার ওজনে তো একদম আমি নিজেই কাত হয়ে যাচ্ছিলাম। এখন থেকে কম কম খাবেন জমিদার সাহেব, ওজন কমাবেন।
জাঙ্কুক কোনো কথা বলে না, মূলত তার মুখ থেকে কথাই বের হচ্ছে না। যে তে তার থেকে দূরে দূরে থাকতে পারলে বাঁচে, সে তেই নিজ থেকে তার কাছে আসছে। যে তেকে একটি স্পর্শ করলে চোখ মুখ কুঁচকে বলে, আপনার স্পর্শ আমার একদম পছন্দ না জমিদার সাহেব। সেই তেই কিনা তাকে নিজ ইচ্ছায় স্পর্শ করছে, এগুলো কি কখনো সম্ভব? জাঙ্কুক নিশ্চয়ই স্বপ্ন দেখছে, নয়তো তের মাথার দু কয়েকটা তার ছিঁড়ে গেছে। জাঙ্কুকে মুখের দিকে তাকিয়ে থাকতে দেখে তে তখন বলল, তাকিয়ে আছেন কেন? এবার কি খাবারটাও আমাকে খাইয়ে দিতে হবে নাকি জমিদার সাহেব? জাঙ্কুক চোখ ফিরিয়ে নেয়, খাবারের প্লেট হাতে নিয়ে আগে চা খাওয়া শুরু করে। তে সামনে বসে তার খাওয়া দেখে। জাঙ্কুক চা শেষ করে খাবার একটু মুখে তুলে খেতে খেতেই তেকে বলল, আজ এত আদর যত্ন কেন তে? কখনো তো এত ভালোবেসে কিছু করনি আমার জন্য। সকাল সকাল আমাকে খাওয়াচ্ছ, নিজ থেকে এত কথা বলছো, প্রেমে প্রেমে পড়ে গেলে নাকি জমিদার গিন্নি? তে মুখ বাঁকায় আর বলে, আপনার প্রেমে পড়ার চেয়ে আজীবন প্রেমহীন কাটানো খুব ভালো। আর এত যত্ন করে খাওয়াচ্ছি কি সাধে? সারাটা রাত জ্বরে ঘুমাতে পারেননি, আর পাশে এমন অসুস্থ একটা লোক পড়ে থাকলে কি আমার ঘুম হবে? অসম্ভব। সারাটা রাত বড় বড় চোখ নিয়ে তাকিয়েছিলাম আপনার দিকে। এর জন্য সকাল সকাল উঠে খাবার বানিয়ে এনেছি, যাতে খেয়ে ওষুধ খেয়ে একটু হলেও সুস্থ হতে পারেন। যত দ্রুত সুস্থ হবেন তত দ্রুত আমি শান্তি পাবো। আপনার সেবা করা লাগবে না, আর না এত কাছে থাকা লাগবে। তের এমন কথা শুনে জাঙ্কুকের খাওয়া আপনা আপনি বন্ধ হয়ে গেল। জাঙ্কুক সরাসরি তের চোখের দিকে তাকিয়ে থাকলেও তের দৃষ্টি এদিক ওদিক ঘোরাচ্ছে। জাঙ্কুক শেষবার খাবার মুখে নিয়ে ছোট্ট করে তেকে বলল, দৃষ্টি না লুকিয়ে চোখে চোখ রেখে সরাসরি বলে দাও, আপনার অসুস্থতায় আমার অস্থিরতা বাড়ে জমিদার সাহেব। তে চমকে জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুক মুচকি হাসে। তে হাঁ করে তাকিয়ে থাকে জাঙ্কুকের দিকে। জাঙ্কুক কোনো মতে হালকা উঁচু হয়ে এক হাত তের মাথার পেছনে রেখে ঠোঁট বাড়িয়ে কপালে চুমু দেয়। তে চোখ বন্ধ করে নিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে ড্যাব ড্যাব করে তাকায় জাঙ্কুকের দিকে। জাঙ্কুক তখন তের দিকে হাত বাড়িয়ে বলে, তোমার মুখের জমিদার সাহেব শুনলে আমার হার্টবিট থেমে যাইতে। তোমার মুখের জমিদার সাহেব শব্দ আমার বুকে ভেতরে কেমন চিনচিনে ব্যথা অনুভব করিয়ে দেয়তে। তোমার মুখের জমিদার সাহেব শব্দ আমাকে এক মুহূর্তে এলোমেলো করে দেয়তে। আর মাত্র 1 মাস পর জিমিনের পরীক্ষা, তার মধ্যে বাড়ির এত ঝামেলা। একে তো পড়ালেখায় ফাঁকি দেয় জিমিন, তার উপর এসব পরিস্থিতিতে কোনোভাবেই পড়ালেখা হচ্ছে না তার। ছোট্ট জিমিন মাথায় বেশি চাপ নিয়ে ফেলেছে। ইদানিং সুখা সকাল বিকাল দুবেলায় পড়াতে আসছে জিমিনকে। জিমিনও আগের মতো দুষ্টামি করে না, চুপচাপ পড়া পড়ে। সুখা বোঝে জিমিনের দিকটা, তবুও সে ভীষণ রকম মিস করে সেই চঞ্চল জিমিনকে। তবে মুখে কখনোই কিছু বলে না। আজও সকালে পড়াতে এসেছে সুখা। জিমিনের মুখে সে কাল শুনেছিল জাঙ্কুকের কথা, তাই আজ প্রথমে এসেই জিমিনকে বলল, জাঙ্কুক ভাইয়ের খবর পেয়েছে জিমিন? আর জেহব ভাই? জিমিন মন খারাপ করে বলে, বড় ভাইজান বাড়িতে অ্যাক্সিডেন্টে মাথায় আর পায়ে অনেক ব্যথা পেয়েছে। জেহব ভাইয়ের খোঁজ নেই এখনও। জেহবের জন্য ভেতরে ভেতরে খুব খারাপ লাগে সুকার। ছেলেটার বয়স কেবল 21, অথচ জীবনে এখনই বাবার বিশ্বাসঘাতকতার কবলে পড়েছে। নিজের ভুলে ভালোবাসার মানুষকে হারিয়েছে, এখন তো নিজেই হারিয়ে গেল। সুগার অন্যমনস্কতা দেখে জিমিন নিজেই বলে, আজ কি পড়বো মাস্টার মশাই? সুগা পড়া দেখিয়ে দেয়, জিমিন পড়া শুরু করে দেয়। সুগা আমতা আমতা করে বলে, তোমার তো অনেক দিন থেকে বাড়ি থেকে বের হওয়া হয় না, বাইরে যাবে জিমিন? জিমিন চোখ তুলে তাকায় সুগার দিকে। সুগা চমকায়। আমতা আমতা করে সুগা তখন বলল, না মানে তোমার তো সামনে এক্সাম, এখন একটু ফ্রেশ হওয়া দরকার তোমার। জিমিন নির্জীব কণ্ঠে বলল, প্রয়োজন নেই মাস্টার মশাই। সুগা দমে যায়, বারবার দৃষ্টি এদিক ওদিক করতে থাকে। তাকে দেখে বোঝা যায় কিছু একটা বলতে চায়, কিন্তু বলতে সাহস পাচ্ছে না হয়তো। জিমিন সুগার অস্বাভাবিক আচরণ খেয়াল করলেও কোনো রকম কথা বাড়ায় না। জিমিনের পড়া প্রায় শেষ দিকে, তবুও সুগা তখনও হাঁসফাঁস করছে। জিমিন তখন অঙ্ক করছে। নিজের অঙ্কে মন দিয়েই জিমিন তখন সুগাকে বলল, কিছু বলবেন মাস্টার মশাই? সুগা কিছুক্ষণ চুপ থেকে বলে, তোমার এমন চুপচাপ স্বভাব ভালো লাগে না জিমিন। জিমিন কিছুই বলে না। সুগাও আর কিছু বলার সাহস পায় না। পড়া শেষে সুগা বের হওয়ার সময় জিমিন ছোট্ট করে বলে, যার প্রাণ ছটফট করতে করতে বেঁচে আছে তার পক্ষে কি চঞ্চল হওয়া সহজ মাস্টার মশাই?
সুগা শান্ত দৃষ্টিতে তাকায় জিমিনের দিকে। জিমিন নিস্তেজ দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। সুগা সহজ স্বাভাবিক কণ্ঠে বলে, সেই ছটফট করা প্রাণকে আমি সযত্নে আগলে রেখে নতুন করে হাতে হাত রেখে আজীবন বাঁচতে চাই জিমিন। সে দায়িত্বটুকু কি আমায় দেবে তুমি? বোকা জিমিন ড্যাব ড্যাব করে তাকায় সুগার দিকে। সুগার ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলাগুলো সে যে বোঝেনি তা দেখে সুগা হাসে। দরজার কাছে যেতে যেতে বলে, জমিদারের মেয়ের দিকে তাকানো বারণ। আমি সেই বারণের নিয়ম ভেঙে জমিদারের মেয়ের প্রণয়ে বাধা পড়েছি। এবার যদি জমিদারের কন্যাটি আমাকে একটু ভালোবেসে উদ্ধার করত, তবে জীবন বুঝি সার্থক হতো। সুগা দাঁড়ালো না, পেছন ফিরে দেখলেও না বোকা জিমিনের বিস্মিত চেহারা। দুপুরের পর বাঁধে আরেক কাণ্ড। জাঙ্কুক গোসল করবে, কিন্তু তে নিষেধ করছে। জাঙ্কুক কতক্ষণ তের দিকে চোখ রাঙিয়ে তাকিয়েছিল, তাতে অবশ্য বিশেষ পাত্তা দেয় না তে। উল্টো ভাবলেশহীনভাবে জাঙ্কুককে বলল, চোখ রাঙিয়ে লাভ নেই, আমি ভয় পাই না আপনাকে। তাছাড়া এখন আপনি যাই করেন না কেন, সাহায্য কিন্তু লাগবে আমারই। তাই চোখ রাঙিয়ে শুধু শুধু চোখকে কষ্ট দিয়েন না জমিদার সাহেব। জাঙ্কুক কি বলবে খুঁজে পায় না, মনে মনে ভাবে আজ মেয়েটা একটু বেশি কথা বলছে। হয়েছেটা কি এই তের? জাঙ্কুককে বসিয়ে রেখে তে নিজে গোসল সেরে আসে, তারপর নিচে যায় খাবার আনতে। জিন তেকে নামতে দেখে ব্যস্ত গলায় বলে, জাঙ্কুক কোথায় বড় বউ? তে তখন বলল, উনি ঘরে আম্মা। গোসল কি করেছে ছেলেটা? ভাঙা পা নিয়ে কেমনে? না আম্মা, এই ভাঙা পায়ে গোসল করানোর দরকার নেই। এমনিতেই রাত থেকে জমিদার সাহেবের ভীষণ জ্বর, তার উপর বাহিরের আবহাওয়া আজও তেমন একটা ভালো না। জিন তখন বলল, আচ্ছা তাহলে দরকার নেই, তুমি বরং ছেলেটার গা একটু মুছে দিও, ওর ভালো লাগবে শরীর। তে চমকায়, দৃষ্টি এদিক ওদিক করে ইতস্তত কণ্ঠে বলে, আমি করব? হ্যাঁ তুমি, তুমি তোর বউ, তাহলে সমস্যা কোথায়? তে কিছু বলে না। জিনের কথায় মাথা নাড়িয়ে খাবার নিয়ে চিন্তিত মনে ফিরে আসে ঘরে। খাবার টেবিলের উপর রেখে নিচু গলায় বলে, জমিদার সাহেব, আম্মা বলল আপনার গা মুছিয়ে দিতে, নিজে পারবেন না? জাঙ্কু কিছু বলতে গিয়েও চুপ করে যায়। ঠোঁটের কোণে দুষ্টু হাসি রেখে বলে, আমি পারবো কেমনে, আমি যে অসুস্থ, দেখো না তুমি। আম্মা জান তো তোমাকে বলেছে, তাই না? তে কটমট করে তাকায় জাঙ্কুকের দিকে। কিছু না বলেই গোসলখানায় ঢুকে তোয়ালে ভিজিয়ে আনে, সাথে বালতিতে করে অল্প একটু পানিও আনে। জাঙ্কুকের সামনে এসে হাঁসফাঁস করতে থাকে। জাঙ্কুক মুখটা গম্ভীর করে থাকলেও ভেতরে ভেতরে মজা নেয় বেশ। তেকে তাড়া দিয়ে বলে, শুধু কি দাঁড়িয়ে থাকবে নাকি নিজের কাজও করবে? আমার তো ক্ষুধা লেগে গেছে। তে কটমট করে তাকে মনে মনে বিশাল বকা দেয় জাঙ্কুককে। তারপর ইতস্তত মন নিয়ে হাত বাড়ায় জাঙ্কুকের টি শার্টের দিকে, বিড়বিড় করে বলে, পা ভেঙেছে কিন্তু হাত তো ঠিকই আছে, তাও আমাকে অস্বস্তিতে ফেলার জন্য এখন ঢং করছে। এই মা ছেলের কাহিনী আমি বুঝি না বাপু, কি যে পায় আমাকে জ্বালিয়ে এরা। জাঙ্কুক পুরোটাই শোনে, ঠোঁট চেপে হাসে। তে যে হাতে তার টি শার্ট ধরেছিল সে হাতের উপরই জাঙ্কুক হাত রাখে। তে অন্যমনস্ক আর অস্বস্তিতে ছিল বললেই হুট করে চমকে ওঠে। জাঙ্কুক মুখ এগিয়ে আনে তের কানের কাছে, ফিস ফিস করে বলে, তোমার লজ্জা রাঙা মুখের দিকে তাকালে আমার ছন্দরাও লজ্জা পেয়ে যায় বউ। তে জাঙ্কুকের কথায় অবাক হয়। জাঙ্কুকের থেকে সামান্য সরে পাশে তাকাতেই তার চোখ পড়ে আয়নার দিকে। সেখানে তে নিজের প্রতিবিম্বর দিকে তাকিয়ে নিজেই যেন অবাক হয়। তের চোখ মুখ গালে লজ্জার লাল আভা ছড়িয়ে পড়েছে। অস্বস্তি কখন লজ্জায় গিয়ে ঠেকেছে তা বোধহয় টেরই পায়নি তে। আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে সত্যি সত্যি লাজুকতার মতো নুয়ে পড়ে। মনে মনে নিজেই ভাবে, উফ, আমি আবার কবে থেকে জমিদার সাহেবের কাছে আসলে লজ্জা পেতে শুরু করলাম। কদিন কেটেছে মাঝে, জাঙ্কুকের পা এখন আগের থেকে বেশ ভালো, নিজেই অল্প স্বল্প হাঁটতে পারে। এই কদিন পুরোপুরি তের উপর নির্ভর করে থেকেছে। তে সকালে ফ্রেশ হওয়া থেকে শুরু করে রাতে ঘুমানো পর্যন্ত পাশে থেকেছে। নিজেদের অজান্তেই মেতে উঠেছে খুনসুটিতে। দুজনের মাঝে দূরত্ব যে কিছুটা হলেও কমেছে তা খুব ভালোভাবেই বোঝা যায়। এই কদিন ঘরে বসেও জেহবকে খোঁজার কোনো রকম প্রচেষ্টা বাদ দেয়নি জাঙ্কুক, তবে ফলাফল বরাবরই শূন্য। জাঙ্কুক হাল ছাড়েনি। প্রতিদিনের মতোই জাঙ্কুককে ঘুম থেকে উঠাইতে। আকাশের অবস্থা আজও খুব খারাপ, যে কোনো সময় ঝুম বৃষ্টিরা এসে হানা দেবে। তবে আজকের আবহাওয়া বেশ ভালোই লাগছে তের। বৃষ্টির জন্য আলাদা রকম প্ল্যান করাও তার শেষ। জাঙ্কুক ফ্রেশ হয়ে এসে দেখে তে বিছানায় বসে পা দোলাচ্ছে। মন মেজাজটাও যে বেশ ফুরফুরে তা বুঝতে
তার বাকি নেই। তের অজান্তেই মুচকি হাসে জাংকুক, তারপর মুখটা গম্ভীর করে তের সামনাসামনি এসে দাঁড়ায়। ভ্রু কুচকে বলে, ব্যাপার কি, মন মেজাজ এত ফুরফুরে কেন? দেখে মনে হচ্ছে নতুন প্রেমে পড়েছ। তে ভেংচি কেটে নিজের জায়গা থেকে উঠে পড়ে আর বলে, প্রেম টেম তের জন্য না। আজকের আবহাওয়া দেখেছেন, যখন তখন বৃষ্টি আসতে পারে, আর আজ আমি বৃষ্টিতে ভিজবো। শুধু আমি না, জিমিন, লিসা আপু, ন্যান্সি সবাই ভিজবে। তের কথায় জাংকুক কিছুই বলে না, হাত বগল দাবা করে তের মুখের দিকে তাকিয়ে থাকে। তে ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? জাংকুক জবাব দেয় না, চুপচাপ কিছুক্ষণ তাকিয়ে থাকে তের চোখের দিকে। তে চোখ নামিয়ে দিয়ে জাংকুকের সামনে থেকে সরে আসে, দৃষ্টি এদিক ওদিক করে বলে, নিচে চলেন জমিদার সাহেব, আম্মাজান ডাকে খাওয়ার জন্য। জাংকুক ছোট করে হুম বলে। তে কৈফিয়ত দেওয়ার ভঙ্গিতে বলে, ও হ্যাঁ, লিসা আপু আর জিমিনকে আবার ভুল বুঝবেন না। ওরা জেহব ভাইকে নিয়ে খুবই চিন্তায় আর অন্যমনস্ক থাকে। অনেক কষ্টে আজ ওদের ছাদে বৃষ্টিতে ভিজতে যাওয়ার জন্য রাজি করিয়েছি। জাংকুক তখন বলল, সমস্যা নেই, ওরা তো ছোট, এত টেনশন নিলে কবে আবার মানসিক রোগী হয়ে যাবে তার কি কোনো ঠিক ঠিকানা আছে? তে ঠোঁট চেপে হাসে, পেছন ঘুরে জাংকুকের পেছনে গিয়ে দাঁড়ায়, পা উঁচু করে জাংকুকের কানের কাছে মুখ নেওয়ার চেষ্টা করে ছোট করে বলে, ধন্যবাদ জমিদার সাহেব।